তা আমি প্রতিবারই হচ্ছে আমি একটা সিরিয়াস কথা বল কি করে সাইমন না না ফাজিল ফাজিল একটা লিমিট থাকে রশি আমগো না এ রাজ রাজ এই কাকুলা তো ভাই তুমি আমি আনি না ওরা নিজেরাই আইসে তো সামিয়া রাজ আসছে আমাদের নিতে। তো আমি প্রতিবারই হচ্ছে যখন এনামে আসি তোমাদের সাথে ভালো কিছু শেয়ার করি, খারাপ কিছু শেয়ার করি, আমাদের হচ্ছে এখানে এক্সপিরিয়েন্স। তো এইবার সব এক্সপিরিয়েন্সই ভালো ছিল, ওনাদের বিহেভিয়ার সবসময় ভালো, আর আমাদের তো চীনে এমনিতেই ভালোই থাকে। বাট একটা জিনিস আমার সব থেকে খারাপ লাগছে, যেটা আমি বলবো তাদের চেঞ্জ করা উচিত, যেটা হচ্ছে সকালবেলা যখন সার্জন মানে বড় ডক্টর যখন আমি কথা বলতেছি এখানে, যখন পেশেন্ট দেখতে আসে তখন সাথে এক গাদা স্টুডেন্ট আসে, এক গাদা বলতে 100-র উপরে, যারা এসে চুপচাপ থাকে না, চিল্লা চিল্লি হইচই হাসাহাসি, মানে পুরা এলাকা অন্যরকম হয়ে যায়। তো এখানে ভাই এটা তো রোগীর একটা রুম, তাই না? আমাদের এখানে একটা রোগী আছে, পাশের কেবিনে একটা রোগী আছে, ওই সাইডে শিশু ওয়ার্ড, ওই সাইডে আছে বিভিন্ন মহিলাদের মহিলা ওয়ার্ড। এটা তো তাদের বুঝতে হবে, যতই তারা স্টুডেন্ট হোক তাদের লাইফটা তারা তাদের মতো এনজয় করতেছে, সেটা এনজয় করার জায়গা আলাদা আছে। বাট যতই এটা তাদের শিক্ষা প্রতিষ্ঠান হোক, আমাদের কাছে রোগীদের কাছে এটা একটা হসপিটাল, তাই না? এখানে মানুষ আসে একটু মানসিক ভাবে সুস্থ হইতে, শারীরিক ভাবে সুস্থ হইতে। সেখানে যদি মানে কালকে এসে ডক্টর কি বলছে আমরা কিছু শুনিয়ে নেই, লিটারালি আমরা কিছু শুনতেই পারি না যে ডক্টর কি আমাদের অ্যাডভাইস দিছে বা কি প্রবলেমের কথা বলছে বা কি সমাধানের কথা বলছে, কিচ্ছুই শুনি নাই। সাইমন একদম কাছে দাঁড়ানো ছিল, সেটাই শুনে নাই। আমি বললাম না কমপক্ষে 100 জন আসছে না সাইমন, কমপক্ষে 100 জন। হ্যাঁ রুমে তো ধরে নাই সবাই, রুমের বাইরে ছিল, কিন্তু পুরা রুম, পুরা এই বড় রুমটা ব্লক ছিল, বাইরেও ছিল, এত স্টুডেন্ট। তো আমার কথা স্টুডেন্ট আসবে, কারণ ওরা এভাবেই পড়বে, ওরা তো আর রোগী ওদের ল্যাবে নিয়ে যে পড়তে পারবে না, তাই না? কিন্তু সেটার একটা ভদ্রতা আছে। এনাম মেডিকেলে আমি এর আগে এরকম এক্সপিরিয়েন্স আমার হয় নাই, প্রতিটা স্টুডেন্টই আমি দেখছি অনেক ভদ্র নম্র। এর আগেও এরকম আসছে স্টুডেন্টরা, যেমন আলিশের সময়ও কিন্তু স্টুডেন্টরা সাথে আসছে, বাট এবারে স্টুডেন্টগুলো খুব উগ্র ছিল। তবে এতটুকুই বলবো, এনাম মেডিকেলে অনেকেই আমাদের ভিডিও দেখে, সবসময় আমি ভালো রিভিউ দিই, যেটা সত্য আমি সেটা বলি। এবার আপনাদের এই ব্যাপারটা একটু আপনারা চেঞ্জ করেন, আপনাদের স্টুডেন্টগুলোর হয় সংখ্যাটা একটু কমান, নয়তো তাদেরকে বলেন ভদ্রতা বজায় রাখতে। এটা একটা হসপিটাল, এখানে পেশেন্ট থাকে, এখানে কিছু কিছু পেশেন্ট থাকে মৃত্যু সজ্জায়, তাদের মনে ওই আনন্দটা থাকে না যে ওই স্টুডেন্টদের চিল্লা চিল্লি, তাও কি সকাল 7টা থেকে 8টা বাজে। তো ম্যাক্সিমাম মানুষ তখন ঘুমেও থাকে, অসুস্থ যারা তারা তো অসুস্থই, তাদের আর কি বলবো, মানে পুরো মাথা ক্র্যাক হয়ে গেছে তাদের শব্দে। তারপর ডক্টরের সাথে তো এমনিই তো কথা বলা যায় না, ডক্টররা খুব কম কথা বলে, তোমরা জানো যারা বড় বড় ডক্টর তারা 2-4টা কথা বলে, সেখানে দ্বিতীয়বার জিজ্ঞেস করার কিন্তু কোনো স্কোপ নাই। জাস্ট 5 মিনিট স্টে করে সে চলে গেছে, 5 মিনিটের মধ্যে কি বললো কিছুই আমরা শুনি নেই। সো আমি তো এটা বলতেছি তোমাদের সাথে, সাধারণ মানুষ কিন্তু এটা বলতেও পারে না। এই জিনিসটা মাস্ট চেঞ্জ করা উচিত হসপিটালের, কারণ এটা অনেক কিছু ভাই, একটা জীবন মরণের ব্যাপার। যেমন ধরো যদি এই রোগের ব্যাপারটাই তোমাদের ভাইয়ের একটা বলছে, ধরো আমরা যেন অন্যটা শুনছি, আমাদের যেন ওই অ্যাবিলিটিটা নাই যে দ্বিতীয়বার আমরা জিজ্ঞেস করবো। ভাই সবাই এত শিক্ষিত স্মার্ট ফটফট করে কথা বলে এরকম কিন্তু হয় না। অনেক গ্রামের মানুষ আসে, নিম্নবিত্ত মানুষ আসে, যারা কিন্তু হচ্ছে সিস্টারদের সাথে কথা বলতেও ভয় পায়। সো তোমরা সবাই, আমি মনে করো প্রত্যেকটা হসপিটালে এটা মেনটেন করা উচিত। যতই স্টুডেন্ট আসুক না কেন ওদের বোঝা উচিত এটা ওদের মানে শিক্ষার জায়গা হলেও এটা একটা হসপিটাল। সো ভদ্রতা বজায় রাখা উচিত। খুবই উগ্র বাজে কিছু স্টুডেন্ট আসছিল, মানে চিল্লা চিল্লি হাসাহাসি, তাদের কিছু যায় আসে না, তারা গল্প করতেছে তাদের মতো করে, ডক্টর কি বলতেছে সেটা শোনেও না। হ্যাঁ ডক্টর কি বলতেছে সেটা তারা শোনেও না। ইভেন এমনও হয়েছে ডক্টররা নিজেরা বলতেছে যে সিনিয়র ডক্টরের সাথে তো আরো ডক্টর থাকে, তারা ওদেরকে থামাইতেছে, তারপরেও কোনো পাত্তাই দিল না তাদের কথা। তো এই জিনিসটা আমার খুব কষ্ট লাগছে যে এনাম মেডিকেলে এটা আমি আশা করি নাই, কারণ এখানের স্টুডেন্টরা সবসময় খুব ভালো হয়, আমরা আসি সবসময় জানি, কারণ তোমরা ভ্লগ দেখো জানো যে আমাদের ট্রিটমেন্ট আমরা সব এনামেই করাই, ভবিষ্যতেও করাবো। এতটুকু আমার খারাপ লাগছে, এই জন্য আমি বললাম যদি ছোট একটা উদ্যোগ থেকেও কোনো কিছু পরিবর্তন হয়, হয়তো অন্য কেউ বলতে পারতেছে না, আমি বলার সুযোগটা পাচ্ছি তাই আমি বলতেছি। তো ফাইনালি আমরা বের হইতে পারছি, দুপুর 2টা বাজে। এখানে অনেক প্রসেসিং টাইম লাগে, আসলে অনেক লেট লতিফ। তো আমাদের রোগী আজকে আমাদের চালায় নিয়ে যাবে। অনেক অনেক লেট লতিফ। আর হচ্ছে এখানে একটা জিনিস অবাক করণীয়, সেটা হচ্ছে যে
তুমি বিল পেমেন্ট করার পরও তোমার 2-1 ঘন্টা তারা আটকে রাখবে হুদাই। আর হচ্ছে যে কিছু খালা আর হচ্ছে ওই যে যারা কাজ করে, ধরো যারা আমাদের এই 3 দিন কাজ করছে তাদেরকে আমরা তো টাকা নিজেরাই দিছি, বাট যাদের চেহারাও দেখি নাই 10-12 জন তারাও এসে দাঁড়াইছে। তো তোমাদের এই হসপিটালে লাখ লাখ টাকার বিলের পরেও এক্সট্রা 5-6 হাজার রাখতে হবে খালাদের জন্য। কি বলো? মোটামুটি লাগে, সবাই এসে দাঁড়ায়। তো এখন হচ্ছে যাচ্ছি আমরা বাসার দিকে, 2টা বাজে প্রায়। এখন আমরা রওনা দিলাম, বাসায় যে গোসল করে তারপর হচ্ছে আলিশাকে ধরবো। অনেক টায়ার্ড লাগতেছে, অনেক, চোখের মধ্যে ঘুমের অভাব নাই। তুমি চালাতে পারবা? চালাতে পারবো না কেন? কষ্ট হবে না? আর স্বামী হচ্ছে জিটি নিয়ে আসতেছে, 2টা গাড়ি নিয়ে আসছিলাম আমরা। আসতেছে না, সামনের দিকে আছে। গেছে গা, ওই যে হ্যাঁ সামনে গেছে, তারা দেখো ওই যে স্বামী যাচ্ছে জিটি নিয়ে, ওর পিছন পিছন আমরা বাতাসের যাচ্ছি। শব্দ হয়তো তখন শুনছো, কারণ কারণ প্রচন্ড গরম ছিল। গাড়ি গরম ছিল, ঠান্ডা করার জন্য হচ্ছে এসি চার্জ ছিল। ওই যে যাচ্ছে স্বামীরা যাইতে দিত। স্বামী কইছে আমরা দিব টাকা, যেমন এখানে দে টাকা। হ্যাঁ ওইটাও আমাদেরই। হঠাৎ করে তিশা বাসায় আসার পরে এত পরিমাণ অসুস্থ হয়ে যায়, আসলে কি মানে সকাল থেকে ও বারবার ওয়াশরুমে যাইতেছিল, ওর হচ্ছে ইউরিন ইনফেকশন হয়েছে। তো যখন আর কি ওয়াশরুমে যাইতেছিল তখন তোমাদের ভাইয়া বলতেছে যে তুমি এখানে ডক্টর দেখাও। বলতেছে যে না, ডক্টর দেখাবো না, বাসায় গেলে ঠিক হয়ে যাবে। কারণ ওর এই ডিহাইড্রেশনের প্রবলেমটা অনেক আগে থেকেই, যার কারণে ওয়াশরুমে গেলে একটু প্রবলেম হয়। ও ভাবছে যে হয়তো এই প্রবলেমটাই হয়েছে, কিন্তু বাসায় যাওয়ার পরে 1 ঘন্টা পরে, বাসায় যাওয়ার মানে 1 ঘন্টা পরই আর কি ওর ইউরিনের সাথে হচ্ছে ব্লাড যাইতেছিল। অবস্থা এত পরিমাণ খারাপ হয়ে গেছে যে ওয়াশরুমে যা মানে 10 থেকে 15 মিনিট করে বসে থাকতে হয়, এমন পরিমাণ অবস্থা খারাপ হয়ে গেছে। আমি আবার ওই সময় একটু ঘুমেছিলাম, যার কারণে আমি ভাবছি যে হয়তো ওয়াশরুমে গেছে, গোসল টোসল করতেছে, এই জন্য ঘুম ঘুম চোখে অতটা ভালো করে খেয়াল করে দেখতেও পারিনি। তো ঘুম থেকে উঠে দেখি ও আর কি মানে হসপিটালে গেছে। আমার একটু ঘুম ছিল চোখে, তখন আমাকে বলছিল যে আমি ওয়াশরুম মানে হসপিটালে যাচ্ছি। তো তখন আমি আর কি বলছি যে যা, সমস্যা নেই, কারণ একটা প্রবলেম নিয়ে বসে থাকাটা মানে ঠিক না। তো আমি ভাবছি যে হয়তো ডক্টর দেখে আর কি বাসায় চলে আসবে, কিন্তু তা হয় নাই। ডক্টর দেখানোর পরেই আর কি এখানে ভর্তি দিয়ে দিছে, যেহেতু প্রবলেম হচ্ছে অনেক বেশি, ওই জন্য আর কি ভর্তি ভর্তি করে তারপর হচ্ছে ট্রিটমেন্ট করবে। কিন্তু কবে রিলিজ দিবে তার কোনো মানে ঠিক নাই, কারণ যেহেতু আজকেই সবে মাত্র আর কি ভর্তি হয়েছে। কিন্তু আলহামদুলিল্লাহ এখন আর কি শরীর অনেক বেশি সুস্থ আছে, কিন্তু হচ্ছে এখন শরীর অনেক দুর্বল। মানে ও যে উঠে হাঁটবে, তারপর হচ্ছে কোনো কিছু যে খাবে, সে খাওয়ার শক্তিটা পর্যন্ত নাই। তো আমি হচ্ছে আজকে রাতে তিশার কাছে থাকবো, আর ওইদিকে আমাদের আলিশাকে হচ্ছে ওর নানু বাড়ি পাঠাইছি। আর আয়াস হচ্ছে আমাদের বাসায় আমার শাশুড়ি আম্মা, তারপর হচ্ছে আমার বোন, 2জনই আছে। আর বাসার বাদ বাকি মানুষ সবাই বাসায় আছে, যার কারণে আমি আর কি ভাবলাম যে না, আজকে আমি হসপিটালে থাকি, যেহেতু তোমাদের ভাইয়াও অনেক অসুস্থ, আর এখন তো ও অসুস্থ। তোমাদের ভাইয়ার শরীরটা অনেক দুর্বল, সে এতক্ষণ ঘুমাইছিল। তারপর ঘুম থেকে ওঠার পরে তিশা বলতেছিল যে ওরে ভাত খাওয়াই দে। তারপর আমি বললাম যে ভাত খাবা, মানে মাথা নাড়ায় বলতেছিল যে হ্যাঁ। তখন আর কি ভাত খাওয়াই দিছি। তা বললাম যে ভাত খেয়ে তারপর তুমি ঘুমাও, আর তোমার যে ওষুধগুলো আছে সে ওষুধগুলো খেয়ে নাও। তো আর এদিকে তিশাকে স্যালাইন আর কি নতুন করে স্যালাইন দিয়ে গেছে। যেই মানুষটা সকালবেলাও এত সুস্থ ছিল, 1 ঘন্টার ডিফারেন্সে এত পরিমাণ যে অসুস্থ হয়ে যাবে কখনো ভাবতেও পারি নাই। তোমরা যে সকালের ব্লগটা দেখছো, তোমাদের কি মনে হয় যে ও এত পরিমাণ অসুস্থ ছিল? ওর কিন্তু ওই সময়েও বারবার ওয়াশরুমে যাইতেছিল, কিন্তু তারপরও মানে অতটা দুর্বল হয়নি। কিন্তু বাসায় আসার পরে যখন ব্লিডিং হইতেছিল, তখন শরীর বেশি ভেঙে পড়ছে, আর হচ্ছে তখন নিয়ে আস্তে আস্তে দুর্বল হইতেছিল।
তো তারপরে আর কি আমি বললাম তোমাদের ভাইয়াকে, তখনই আমার ওই ঘুম ঘুম চোখ নিয়ে, মানে যখন আমি ঘুমাবো তার ঘুমাতে যাওয়ার আগে আমি তোমাদের ভাইয়াকে বলছিলাম যে এইটা নিয়ে বাসায় বসে থাকলে হবে না, এখনই যাও ডক্টর দেখাও। তো তিশা আবার বলতেছিল যে আমি একটু গোসল করে নিই, আমার মনে হয় ডিহাইড্রেশনের প্রবলেম হয়েছে যার কারণে এমন হইতেছে। তো দেরি না করে গোসল করতে চলে গেছে। গোসল করতে করতে আর কি ওইটুক সময়ের মধ্যে অবস্থা এতটা পরিমাণ খারাপ হয়ে গেল, বাসায় এসে মানে কিছু খাইতে পর্যন্ত পারে নাই, শুধু আলিশাকে একটু গোসল করাইছে, আর কোনো কিছু করতে পারেনি। তার মধ্যেই মানে আবার হসপিটালে দৌড়, মানে কি যে একটা অবস্থা। আজকে আমি হসপিটালে আসার পর আর কি জানতে পারি তোমাদের ভাইয়া যে কি পরিমাণ শরীর অসুস্থতা নিয়ে ড্রাইভিং করে এসেছে তিশাকে নিয়ে। আমি আসার পরে আমার শুনে অনেক বেশি খারাপ লাগছে। আমি তখন ভাবতেছিলাম যে আমি কেন আসলাম না, তখন কেন সাথে ছিলাম না। আসলে আমি ওই সময় ভাবছিলাম, তিশা আমার বলতেছিল যে না তুই বাসায় থাক, দরকার নাই, আমি গিয়েই চলে আসবো। তো আমিও ভাবছিলাম ওরকম কিছুই হবে, কিন্তু যাওয়ার পথে নাকি তিশার অনেক শরীর খারাপ হয়। আর রাস্তায় এত পরিমাণে জ্যাম ছিল, এই জ্যামের কারণে আরো লেট হয়েছে যাইতে, প্রায় মানে 10 মিনিটের রাস্তা মনে হয় 1 ঘন্টা লাগছে যাইতে। তো তারপরও একটা জিনিস ভালো হয়েছে, আমার ছোট বোন আর কি সাথে গেছিল। আমার ছোট বোনরে আর কি আমি বলছিলাম তখন যে একটু নিচে নামায় দিয়ে তিশারে, কারণ ও একদমই পুরো বাসার ড্রেস আপে ছিল। কিন্তু তারপরেও নিচে নেমে দেখে যে তিশার অবস্থা যখন আরো খারাপ, তখন বলতেছে যে না আপু আমি তোমার সাথেই যাব। তো তখন আর কি আমার বোন ওর সাথে গেছে। তো আমি আসার পরে রিয়া আমাকে বলতেছিল যে তিশা আপু অনেক পরিমাণ কান্না করতেছিল, গাড়ির মধ্যে এত কষ্ট হইতেছিল, আর রাস্তায় এত জ্যাম থাকার কারণে অনেক লেট হয়েছে, যার কারণে অনেক বেশি কষ্ট পেয়েছে। তো আসার পরে আর কি তিশার সাথে কথাবার্তা বলে আর কি জানতে পারলাম যে ওর এত পরিমাণ শরীরে পেন হইতেছিল, যেটা আর কি কখনো আর মানে এরকম কখনো অনুভব হয়নি, যে সিজারের সময় ও নাকি এত কষ্ট পায়নি, যেই কষ্টটা আর কি আজকে পাইছে। আর এইদিকে তোমাদের ভাইয়া অনেক বেশি অসুস্থ, তাকে এক গাদা ওষুধ দিছে। সে অসুস্থ হয়েছে তো কি হয়েছে, কিন্তু এই ওষুধ দেখে তার মানে অসুখ নাকি একদমই ভালো হয়ে গেছে। আমার বলতেছে নাও তোমার ওষুধ তুমিই খাও, আমার কেন দিতেছো। তো আমি আবার বলতেছিলাম যে বড় বড় ওষুধগুলো আগে খাও, ছোটগুলো পরে খাও। বলতেছে না আমি ছোট ওষুধগুলো আগে খাবো, বড়গুলো পরে খাবো। আমি বলি, ঠিক আছে খাও, যেভাবে তোমার ভালো লাগে সেভাবে খাও। তো বলতেছিলাম বাসায় যাওয়ার পর থেকে কিন্তু তোমাকে সবজি খেতে হবে, আর তিশা আর আমি তোমাকে সবসময় ভাত খাওয়াই দিব, যেটা তোমাকে মাস্ট বি খেতেই হবে, খেতে হবে মানে খেতেই হবে। তো এই কথা শুনে তোমাদের ভাইয়ার চেহারাটা একদমই আলুর মতো হয়ে গেছিল, কারণ তোমাদের ভাইয়া একদমই সবজি খেতে চায় না। সে সব সময় চায় যে মুরগির মাংস ভুনা, তারপর হচ্ছে মাছ ভুনা, সব কিছুই আর কি ভুনা ভুনা খেতে, যার কারণে এই গ্যাস্ট্রিকের সমস্যাটা তোমাদের ভাইয়ার অনেক বেশি হয়ে গেছে। সব সময় আর কি ভুনা ভুনা খাইতে খাইতে এই অবস্থা আজকে। তো এখন থেকে আমরা ট্রাই করব শুধু তোমাদের ভাইয়ের জন্য না, আমাদের বাসার সবার জন্য, মানে সবজিটা মানে একদিন পর পর হোক 2 দিন পর পর হোক রাখতে। যত কষ্টই হোক না কেন, পাঁচমিশালি যে সবজিটা আছে মানে হচ্ছে এক কথায় নিরামিষ, সেই নিরামিষটা আমরা বাসায় সবার জন্যই রাখবো। আর হচ্ছে একদম তেল ঝাল কম, মানে সবার জন্য। আজকে থেকে আমরা নিয়ম করছি যে সবার জন্যই এভাবেই রান্না হবে, খাইতে মন চাইলে খাও, না খাইতে মন চাইলে না খাও, আজান দিলাম। তো যাই হোক, একটু মজা করলাম। তো সবসময় আর কি এই অসুস্থ 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 এই কয়েকদিন যাবতীয় আর কি, এই লাস্ট কয়েকদিন আর ভালোই লাগে না এখন, যে বাসায় একটা মানুষ অসুস্থ হলে সবারই মন মানসিকতা খারাপ থাকে, তার মধ্যে যদি দুইটা মানুষ এইভাবে এত পরিমাণে অসুস্থ হয়ে পড়ে তাহলে তার কথাই নেই। তোমরা আমাদের জন্য দোয়া করো যাতে আস্তে আস্তে করে তোমাদের ভাইয়া, তোমাদের তিশাপু যেন সুস্থ হয়ে ওঠে, আর এই সব প্রবলেমগুলো যেন তোমাদেরও না হয় সেই দিকে খেয়াল রেখো। নিজেদের শরীরের প্রতি যত্ন নিও সবাই, কারণ শরীরই হচ্ছে সকল সুস্থের মূল। শরীর ভালো না থাকলে মন কখনোই ভালো থাকে না। এই জন্য যতটা সম্ভব ট্রাই করবা শরীরের দিকে যত্ন নেওয়ার জন্য।